সারা বাংলাদেশে সন্ত্রাস এবং নৈরাজ্যের যে সীমা এবং পরিসীমা এটি মানুষের সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। ইতিহাসে বাংলার যে অরাজকতা এটির দুটো ঐতিহাসিক রূপ রয়েছে। আদিকালে এটিকে বলা হতো মাৎসান্যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরপর অর্থাৎ উনার মৃত্যুর পরপর এই বাংলায় যে শাসক ছিলেন শশাঙ্ক তার মৃত্যু ঘটে এবং তার মৃত্যুর পরপরই প্রায় ১০০ বছর ধরে এই বাংলাদেশে একটা অরাজকতা চলতে থাকে এবং কোথাও কোনো সরকার ছিল না ১০০ বছর ধরে। এই সময়টিকে বলা হয় মাৎসান্যায়। তখন এমন একটা অবস্থা ছিল যে, যে শক্তিশালী সে সঙ্গে, সঙ্গে দরিদ্র এবং অসহায় মানুষকে খেয়ে ফেলত বা তার সবকিছু গ্রাস করে ফেলত। তার স্ত্রী, পুত্র, সন্তান, সহায় সম্পত্তি। আপনি যদি নদী সমুদ্রেতে যান সেখানে দেখবেন যে বড় মাছগুলো সাধারণত ছোট মাছগুলোকে খেয়ে ফেলে। তো এই যে সমুদ্রে বড় মাছগুলোর জীবিকার একমাত্র উৎস হলো ছোট মাছগুলো। তদ্রূপ সমাজে যখন বিশৃঙ্খলা চলে এবং সমাজে যখন মাৎসান্যায় হয় তখন ধনী, সচ্ছল, ক্ষমতাধর লোকদের যে আহার, রুটি-রুজির উৎস হয় দরিদ্র মানুষ। তারা দরিদ্রের ধন সম্পদ হরণ করবে, শ্রম হরণ করবে, দরিদ্রের নারী হরণ করবে, কন্যা হরণ করবে, স্ত্রী হরণ করবে, সবকিছু। তো এটাকে মাৎসান্যায় বলা হতো অতীতকালে। তো এই যে মাৎসান্যায় এটার সঙ্গে আপনি সিভিল ওয়ারের মানে যাকে বলা হয় সম্পৃক্ততা পাবেন, কিন্তু সবচেয়ে বেশি বাংলার এই যে মাৎসান্যায় ১০০ বছর ব্যাপী যে মাৎসান্যায় এটির সঙ্গে আপনি তুলনা করতে পারবেন আইএমএ জাহিলিয়াতের সঙ্গে। তো আইএমএ জাহিলিয়াতের যে জমানাটা এটাও ১০০ বছর এবং সেটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ১০০ বছর আগের থেকে। তাহলে উনি ৫৭০ খ্রিস্টাব্দ পরে যদি উনার নবুয়ত প্রাপ্তি ৬১০ খ্রিস্টাব্দে, তারপরে মদিনা রাষ্ট্রের যে গঠন, সেই মদিনা রাষ্ট্রের গঠনের ১০০ বছর আগে যে জমানাটা এটাকে আপনি আইএমএ জাহিলিয়াত হিসেবে ধরতে পারেন। আর বাংলাদেশে যদি আপনি আইএমএ জাহিলিয়াত ধরেন, মাৎসান্যায় ধরেন, সেটি হলো আরবের যে আইএমএ জাহিলিয়াত তার ৫০ বছর পরে, আনুমানিক ৫০ বছর পরে আমাদের এই দেশে শুরু হয়েছিল এবং ১০০ বছর এটা স্থায়ী ছিল। এবং বিদেশ থেকে শাসক এনে, পালদেরকে এনে, গোপালকে এনে আমরা রাজা বানিয়ে এই বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছিলাম। তো এটা গেল সিভিল ওয়ারের ঘটনা। আর আরেকটি ঘটনা হলো বাইরের যারা লোকজন আছে বিদেশ থেকে এসে দস্যুবৃত্তি করে আমাদের ধনসম্পদ হরণ করে নিয়ে গেছে। তো ইংরেজরা নিয়েছে, পর্তুগিজরা নিয়েছে, মগরা নিয়েছে। এরকম জলদস্যুদের দ্বারা আমাদের এই বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে তার মধ্যে সবচেয়ে নির্মম নির্যাতন করেছে মগেরা। এই জন্য আমরা মানে কোনো অরাজকতা বোঝাতে সবসময় মগের মুল্লুক ব্যবহার করি। তো এখন এই যে বর্তমান যে জমানাটি, এই জমানাটিকে সবাই আবার ওই মগের মুল্লুকের সঙ্গে তুলনা করে বলছে এটি হলো মবের মুল্লুক। মব, এই যে মব শব্দটি। তো এই মবের মুল্লুকে কি চলছে এটি নিয়ে কিন্তু প্রথমে কেউ মুখ খুলেনি, এখন মোরালেস সবাই মুখ খুলছেন। অনেকে যারা নির্যাতনের শিকার তারা বলছেন, যারা সমাজে বিবেক হিসেবে বিবেচিত তারা বলছেন, অনেকে লিখছেন, আবার যারা কুকর্ম করছেন তারা নিজেদের কুকর্ম ঢাকার জন্য পরস্পরের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছেন এবং একে অপরকে দায়ী করছেন। তো এই বাংলাদেশে কারা মব করছে, কারা চাঁদাবাজি করছে, কারা সন্ত্রাস করছে, কারা ক্ষমতার জন্য বাঁকা পথ অবলম্বন করছে, কারা ক্ষমতায় যেতে যাকে বলা হয় বাঁকা পথ অবলম্বন করছে, ক্ষমতায় থাকার জন্য কারা বাঁকা পথ অবলম্বন করছে, সব মোরাললেস প্রকাশ্য দিবালোকের মধ্যে স্পষ্ট আমরা সবাই জানি। আমাদের এটা নিয়ে কোনো কিছু বলার দরকার নেই। যেটি বলবো সেটি হলো যে সকল কথা এখন পত্রপত্রিকায় আসছে এবং প্রকাশ্যে আমরা বলতে পারি সেই কথাগুলো, যেমন বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। সারা বাংলাদেশে যে সকল চাঁদার পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো বিএনপির দখলে, এরকম অভিযোগ প্রকাশ্যে জামাতের লোকজন করছে। তো বিএনপির লোকজন প্রথমে হতবিহ্বল হয়ে পড়েছিল এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। আন্তরিকভাবে অনেককে বহিষ্কার করা হয়েছে এবং দলের যিনি প্রধান রয়েছেন তিনি লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন যে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তাকে পুলিশে দেওয়া হোক। তো বাংলাদেশে আসলে এখন বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে পুলিশে দেওয়ার মতো কোনো আলেকজান্ডার, কোনো নেপোলিয়ন বোনাপার্ট এই বাংলাদেশে একজনও নেই, নট এ সিঙ্গেল ওয়ান। এখানে যে চাঁদাবাজি করছে ওই এলাকাতে তারই রাজত্ব। এমনকি কোনো পুলিশ
ওই চাঁদাবাজকে গ্রেপ্তার করবে ওই পর্যায়ে নেই, বরং অবস্থা এমন দাঁড়িয়েছে যে অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা গোপনে চাঁদাবাজদের সঙ্গে সখ্যতা করছে, ক্ষেত্র বিশেষে কমিশন নিচ্ছে তাদের কাছ থেকে, প্রোটেকশন দিচ্ছে। আর চাঁদাবাজ যদি খুবই পাওয়ারফুল হয় তাহলে চাকরি বাঁচানোর জন্য সেখানে তার বাসায় ফুল নিয়ে, ফল নিয়ে, মিষ্টি নিয়ে সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত হচ্ছে। এটা হলো বাস্তবতা। এবং এখানে চাঁদাবাজদের বিরুদ্ধে কেউ কোথাও গেলে বিরুদ্ধে গেলে সেখানে থানা আক্রমণ করা, কোনো পুলিশকে মারধর করা, এটি এখন একটা ডাল ভাতের মতো ঘটনা হচ্ছে। এবং এই দৃশ্য দেখে মাঠে অন্যান্য যারা আছে, বিজিবি বা সেনাবাহিনী, তারা কোনো সংঘর্ষে যাচ্ছে না, তারা সময়টা পার করতে চাচ্ছে এবং জনগণ হাহাকার করছে। আর এর মধ্যে অপারেশন ডেভিল হান্টের নাম করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে। তো ফলে এখন মানুষ যেটা করার চেষ্টা করছে সেটা হলো এই যে চাঁদাবাজি যেগুলো হচ্ছে এগুলোকে কি করে টলারেন্সের মধ্যে আনা যায়, ধৈর্যের মধ্যে আনা যায় এবং এগুলোর সঙ্গে কী করে মানিয়ে নেওয়া যায়, এটার জন্য তারা মেডিটেশন শুরু করে দিয়েছে। এটা হলো রিয়ালিটি। ২ নম্বর হলো যে বিএনপি যারা লোকজন রয়েছে, যারা এতদিন মুখ বন্ধ করেছিল এবং তারা এখন উল্টো জামাত যে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে ট্যাগ দিয়ে ফেলেছে এবং এটি এখন যতটা না সত্য, যতটা না বাস্তব, তার চেয়ে বহু বহু গুণে এটি রেকর্ড তৈরি করে ফেলেছে। অতীতে খাম্বা, হাওয়া ভবন কিংবা বাসন্তীর জাল, ৭৪-এর দুর্ভিক্ষ, এগুলো যেমন রাজনৈতিক দলগুলোকে ভীষণ রকম বা এরশাদের সেই ৩০ সেট গহনা, সুন্দরী ৩০ জন রমণীকে তিনি যেভাবে এমপি বানিয়ে পার্লামেন্টে নিয়েছিলেন এবং শফিক রেহমান সাহেব যে লিখেছিলেন এরশাদের ৩০ সেট গহনা। তো এই জিনিসগুলো যেভাবে ওই দলগুলোকে, দলের প্রধানদেরকে ভোগাচ্ছে এখন পর্যন্ত, তদ্রূপ এই গত ৭ মাসে যা কিছু হয়েছে বাংলার আনাচে কানাচে, এর দায় বিএনপিকে বহন করতে হবে অনাদিকাল পর্যন্ত। এজন্য জামাত খুব খুশি, আর বিএনপি যারা লোকজন রয়েছে তারা ভীষণ রকম আতঙ্কিত। তো সেই আতঙ্ক কাটানোর জন্য তারা কি করছে, সমাজে অন্যান্য যারা হচ্ছে অপকর্ম করছে সেগুলোকে আবার তারা সামনে আনার চেষ্টা করছে। বিএনপির অনেক নেতাই এখন বলার চেষ্টা করছে যে জামাত, বিএনপি যদি অপকর্ম করে বা চাঁদা নেয় এটাকে চাঁদাবাজ বলা হয়, কিন্তু জামাত এই একই কাজকর্ম করছে সেটাকে হাদিয়া বলা হয়। এবং বিএনপির অনেক জনপ্রিয় বক্তা আছেন, নেতা আছেন, তারা এত চমৎকারভাবে এই যে জামাতের যে হাদিয়াবাজি, চাঁদাবাজির উল্টো হাদিয়াবাজি, এটাকে বর্ণনা করছেন। তারা ওয়াজের নামে, মাহফিলের নামে, দলীয় মানে যে কোনো প্রোগ্রামের নামে যেভাবে সর্বসাধারণের কাছ থেকে রসিদ দিয়ে চাঁদা আনে, তারপরে শেষে পাগড়ি বিছিয়ে চাঁদা আনে, তারপরে হিজাব মানে হিজাব বিছিয়ে অন্তঃপুরে গিয়ে মহিলারা, জামাতের মহিলা কর্মীরা যেভাবে মা বোনদের কাছ থেকে তারা সেই হাদিয়া গ্রহণ করে, এই বিষয়গুলো খুব রসালো করে, চমৎকার করে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারা ১০ মুখে প্রচার করছে এবং এগুলো আলটিমেটলি প্রথমবারের মতো জামাতকে কিন্তু বিব্রত করছে। যেমন আজাহারি কোথাও যাচ্ছে ওয়াজ করার জন্য, এখন আগেও ওয়াজকে কেন্দ্র করে চাঁদাবাজি হতো, কিন্তু এটিকে রীতিমতো প্রাতিষ্ঠানিক হাদিয়াবাজি নাম দিয়ে যে দায় সৃষ্টি করা হয়েছে জামাতের জন্য, এটা বিএনপির লোকজন যত সুন্দরভাবে করতে পেরেছে এটা অতীতকালে এভাবে কখনো হয়নি। জামাত তার নেতাকর্মীদের কাছ থেকে চাঁদা নেয়, সেই চাঁদা নিয়ে নিজেরা চলে, দল চালায়, দলের যারা ধনী তারা দলকে দেয়, দলের মধ্যে যারা গরিব তারা দল থেকে নেয়। এটি সমবায় ভিত্তিক অনেকটা কমিউনিজমের কায়দায় এই দলটি পরিচালিত হয়ে আসছে। কিন্তু এই প্রথম তারা সর্বসাধারণের কাছে চাঁদা চাচ্ছে এবং সর্বসাধারণ, যেহেতু জামাতের এখন একটা সুসময় যাচ্ছে, সর্বসাধারণ সেই চাঁদা দিতে বাধ্য হচ্ছে। বলা হচ্ছে যে যদি একটি অনুষ্ঠান, যেমন তারাই প্রচার করে যে আজাহারির একটি অনুষ্ঠানে ১০ লাখ, ১২ লাখ, ১৫ লাখ লোক উপস্থিত হয়। তো ১০ লাখ, ১২ লাখ, ১৫ লাখ লোক যদি উপস্থিত হতে হয়, এরকম একটা অনুষ্ঠান করতে ১০ থেকে ১৫ কোটি টাকা লাগে। আমরা যদি ২০-২৫ হাজার লোকের একটা জনসমাবেশ করতে যাই, তো সেখানেই দেখা গেল ৫ থেকে ১০ লাখ টাকা খরচ হয়ে যায়। তো সেখানে ১০ থেকে ১৫ লাখ লোক আসে, তাদের জন্য পায়খানা তৈরি করা হয়, প্রস্রাবখানা তৈরি করা হয়, খাবারের আয়োজন করা হয়, মঞ্চ, অডিও ভিজুয়াল আনা নেওয়া থেকে শুরু করে আর কত কিছু, মানে রীতিমতো জিয়াফত কাকে বলে, জিয়াফতে আজম। তো এরকম যে অনুষ্ঠানগুলো হচ্ছে তার জন্য যে বিশাল অর্থ, সেই অর্থ জনগণের কাছ থেকে হাদিয়া রূপে নিচ্ছে এবং এটাই বিএনপির লোকজন ঠাট্টা করে বলছে যে আওয়ামী লীগ বা বিএনপি এই কাজ করলে সেটিকে চাঁদাবাজি বলা হয়, জামাত করলে এটিকে বলা হয় হাদিয়া। তো এই হাদিয়ার যে প্রচার, সেই প্রচারের কবলে পড়ে এখন জামাত ত্রাহি